আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রিমলি সরি, জাস্ট আমাদের একটু সমস্যা হওয়ার কারণে রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে। মেইন জিনিসটা হইতেছে আজকে আমরা সেকেন্ড পেপার অ্যানালাইসিসটা করবো এবং খাতা কলম নিয়ে কেন বসছি যেন আমি তোমাদেরকে তোমাদের ফিলটা দিতে পাই, কারণ তুমি তো আসলে খাতা কলমে অ্যানালাইসিস করবা। অ্যাকচুয়ালি অ্যানালাইসিস জিনিসটা কীভাবে করতে হবে আমি তোমার একটু বুঝাই দিব আজকে খাতা কলমে। এই জন্য খাতা কলম নিয়ে বসা। সো আশা করি সুন্দর করে তুমি বুঝতে পারতেছো, মানে দেখতে পাইতেছো এবং আমার কথা শুনতে পাইতেছো। তো আমাদের সেকেন্ড পেপার নিয়ে আসলে অনেকের একটু সমস্যা থাকে, বিশেষ করে কারণ সেকেন্ড পেপারটা আসলে অনেক বড়। ঝামেলার কোনো কারণ নাই, মেইন থিমটা আমি তোমার একটু বুঝাই দিই। আমরা সবচাইতে বেশি সমস্যা ফেস করি হইতেছে জৈব রসায়নে। হ্যাঁ, জৈব রসায়নে আমাদের অনেক বেশি সমস্যা হয়, কারণ জৈব রসায়ন থেকে শুরু করি। ধরো আমি আজকে জৈব রসায়নের যেই সিকোয়েন্সে তোমাদেরকে বলে দিব এবং যেই সিস্টেমে তোমাদেরকে পড়তে বলবো সেই সিস্টেমটা যদি কেউ ফলো করে, ধরো একজন স্টুডেন্টের বেসিক একদম জিরো, ধরো সে সেকেন্ড টাইম মানে সে একাডেমিকে একদম পরেই নাই, একদম পরেই নেই বলা চলে, ঠিক আছে? সেইটা হচ্ছে একদমই পরে নাই, তারপরেও তারপরেও সে একদম প্রো হইতে পারবে আমার সিকোয়েন্স এবং সিস্টেমটা ফলো করলে। তো এই অধ্যায় পড়ার সিস্টেমটা কি, সেটা হচ্ছে ধরো তুমি তোমার বেসিক একদম জিরো, কিন্তু তুমি মনে করবা যে এই অধ্যায়টা সহজ, এই অধ্যায়টা খুবই 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 সহজ। এক, দুই নাম্বার হইতেছে আমাদের গতানুগতিকভাবে পড়া যাবে না শুরুতেই। আমাদেরকে গতানুগতিকভাবে কি করা যাবে না, পড়া যাবে না। আমাদেরকে প্রথমে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করতে হবে। আমি বলে দিচ্ছি। এখন আসো সাজেশনের বেলায়। সাজেশন হচ্ছে এই অধ্যায়টা অ্যানালাইসিস করে আমি দেখতে পাইছি প্রতি বছরেই 5টা টপিক থেকে যে কোনো 2টা বা 3টা টপিক থেকেই প্রশ্ন আসবে। কি বলছি? প্রতি বছর যে কোনো এই 5টা টপিকের থেকে প্রশ্ন মাস্ট 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 আসবে। 1 নম্বর টপিক হচ্ছে কার্যকরীমূলক। তুমি নিজেকে প্রশ্ন করো যে জৈব যৌগের যাবতীয় যতগুলা কার্যকরীমূলক আছে, অল ইচ অ্যান্ড এভরিথিং কার্যকরীমূলক তুমি পারো কিনা। 2 নম্বর প্রশ্ন হইতেছে শনাক্তকারী বিক্রিয়া, যে কোন বিক্রিয়ার মাধ্যমে কি শনাক্ত করা হয়। যেরকম এখানে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে আয়োডোফর্ম, তাই না? যে আয়োডোফর্ম, তাহলে আয়োডোফর্ম শনাক্ত করার জন্য তোমার কি বিক্রিয়া, মানে আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা কি শনাক্ত করা হয়, এটা এক টাইপের প্রশ্ন। আবার আর একটা প্রশ্ন হয় যে এইটা শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়। যেরকম তোমার ধরো আমি বললাম যে অ্যাস্টার শনাক্তকরণের জন্য কোন বিক্রিয়া ঘটানো হয়, তুমি এটা পারতেছো কিনা। কথা ক্লিয়ার? তাহলে আমাদের শনাক্তকারী থেকে কীভাবে প্রশ্ন আসবে আমরা বুঝে গেলাম। টপিক 3 হচ্ছে উৎপাদ নির্ণয়, মানে কি প্রস্তুতি। যে আমি যে জিনিসটা বলছিলাম তোমাদের, যে জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম যে কই যেন আমাদের এই যে, যেমন এই একটা বিক্রিয়া দেখো, প্রস্তুতি থেকে সাধারণত 2 টাইপের প্রশ্ন হয়। এটা ধরো টাইপ 1 আর এটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 কি, এটা একটা যৌগ দিছে কি CH3COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড উত্তপ্ত করছে, তোমাকে এখানে একটা এক্স যৌগ দিয়ে দিল। তখন এক্স যৌগটা কি, সেটা হচ্ছে মিথেন, তাই না? মিথেন। তাহলে মিথেন, এটা তো আমি একটা সহজ একটা উদাহরণ দিলাম তোমাদের বোঝার সুবিধাতে। ঠিক একইভাবে এইটা বলে দিবে যে একেবারে একটা বিক্রিয়া দিয়ে বলবে এক্স যৌগটা কি। এটা হচ্ছে টাইপ 1 প্রশ্ন। তাহলে শনাক্তকারীর পরে আসছে আমাদের উৎপাদ নির্ণয়, মানে কি আমাদের প্রস্তুতি। তাহলে এই প্রস্তুতিটা থেকে কীভাবে প্রশ্ন হবে, 2 টাইপের প্রশ্ন। এক টাইপের প্রশ্ন হচ্ছে বিক্রিয়া দিয়ে, আর এক টাইপের প্রশ্ন হচ্ছে তোমাকে যদি বলি এই বিক্রিয়াটার নাম কি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, বা এইটার আর এক নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। তো সরাসরি টাইপ 2 হচ্ছে সরাসরি প্রশ্ন করবে ডুমা বিক্রিয়ায় কোনটি তৈরি হয়, ডুমা বিক্রিয়ায় কোনটি তৈরি হয়, বা নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা, কি বলছি, নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা একক হ্রাস পায়। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন। বা নিচের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, এই টাইপের প্রশ্ন আসবে। তাহলে আমরা বুঝতে পারছি না? স্পষ্ট তুমি একটু নিজেকে প্রশ্ন করো, এম আই ক্লিয়ার অর নট? স্পষ্টভাবে তুমি বুঝতে পারছো কিনা যে উৎপাদ থেকে আমার একদম স্পষ্ট মাথায় থাকতে হবে যে এই টপিক থেকে কি টাইপের প্রশ্ন হবে। ওকে, টপিক নাম্বার 4, বেঞ্জিনের সবকিছু। বেঞ্জিনের সবকিছু বলতে কি বুঝাইলাম হইতেছে, দেখো আলকাত্রার আংশিক পাতনের একটা ছক আছে না, যেরকম লঘু তৈলের উপাদান, মধ্যম তৈলের উপাদান, ভারী তৈলের উপাদান, বা রিটোর্টে অবশিষ্ট থাকে কোনটা, এই টাইপের ছকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট বেঞ্জিনের টপিক নাম্বার 1। টপিক নাম্বার 2 হইতেছে বেঞ্জিনের যাবতীয় যত প্রস্তুতি, তুমি বেঞ্জিন কিভাবে তৈরি করবা।
টপিক নাম্বার 3 হইতেছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেঞ্জিনের কিছু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আছে। আর একটা আছে বহু প্রতিস্থাপন, টপিক 4। বহু প্রতিস্থাপন থেকে কি প্রশ্ন হয়, নিচের কোনটি অর্থ মেটা প্যারা নির্দেশক, নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক বা নিচের কোনটি মেটা নির্দেশক, কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়কারীমূলক। যেরকম আমি তোমাকে বলছিলাম যে এটা হচ্ছে একটা ক্লোরোবেঞ্জিন, তো এই যে ক্লোরোবেঞ্জিনের যে ক্লোরিন মূলকটা আছে, এই মূলকটা এখানে এই বেঞ্জিন চক্রকে সক্রিয় করে না নিষ্ক্রিয় করে, দেখবা তোমার মনের মধ্যে কনফিউশন রয়ে গেছে। তাহলে তুমি কিভাবে পরীক্ষা হলে পারবা? এই 5 টপিকের কোশ্চেন একটা স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার কনসেপচুয়াল ভাবে একদম কনফিডেন্টলি পারতেছে ততক্ষণ পর্যন্ত তার বেঞ্জিন টপিক নিয়ে ঝামেলা লাগিয়েই থাকবে। আচ্ছা, টপিক নাম্বার 5 সেটা হচ্ছে পলিমার, টিএনটি আর নাইট্রোগ্লিসারিন। টিএনটি এবং নাইট্রোগ্লিসারিনে আমি যা দাগাই দিব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর ব্যবহার, প্রচুর পরিমাণে আসে, বারবার আসে। আর একটা হচ্ছে পলিমার। আসো, পলিমার থেকে কিভাবে প্রশ্ন আসে। পলিমারে যাওয়ার আগে আমি শুরু করবো অ্যানালাইসিসটা পলিমার থেকে। যাওয়ার আগে আমি তোমাকে একটু প্রশ্নটা একটা জিনিস বলি, দেখো সেটা হইতেছে ভাই, যে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি একটা জিনিস কি বিশ্বাস করি, যে মোস্ট হার্ড ম্যাথস হ্যাভ ইজিয়েস্ট সলিউশন। যে বেশ সবগুলা যাদের তুমি যে জটিল ইন্টিগ্রেশন করছো বা অনেক কঠিন কঠিন ডিফারেন্সিয়েশন করছো, সব বেলায় দেখবা যে 0 অথবা 1 আসে কঠিন কঠিন ম্যাথগুলো। তো জৈব রসায়নটা দেখতে ভাই অনেক কঠিন, কিন্তু এটা অ্যাকচুয়ালি সহজ। তাহলে আমি কি বলছি, পলিমার থেকে দেখো, পলিমার থেকে কিভাবে প্রশ্ন হবে, পলিমার থেকে প্রশ্নটা কিভাবে হবে। ওকে, দেখো তোমার একটা জিনিস মজার বিষয়টা দেখাই, সেটা হচ্ছে পলিমারকরণ থেকে 1 2 3 4 5 6 টাইপের প্রশ্ন আসে। তুমি এখন নিজেকে প্রশ্ন করো প্রশ্নটা কিভাবে আসে। অ্যানালাইসিস যে সবসময় আমি বলি না যে অ্যানালাইসিসটা মাথায় রাখতে হবে, এই 6টা টপিক তোমার মাথায় থাকতে হবে, যে না আমি যখন পলিমার পড়তেছি তাহলে এই 6 টপিকের মতো করে প্রশ্ন আসবে। এই প্রশ্নটা আমি কিভাবে পারবো, কোনটি প্রাকৃতিক অথবা কোনটা কৃত্রিম পলিমার, উদাহরণ। নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয়, নিচের কোনটি জুট বা ঘনীভবন পলিমারের উদাহরণ বা উদাহরণ নয়, নিচের কোনটি থার্মোপ্লাস্টিক বা থার্মোসেট প্লাস্টিক অথবা প্লাস্টিক নয়, ইলাস্টোমর এবং এদের যে টিজি, এটা একটা ছক আছে আমাদের কবির স্যারে মেবি 4টা উদাহরণ দেওয়া আছে ছকে, আর হাসান স্যারে বা হাসান স্যার বলতেছে হাজারি স্যারে হচ্ছে আমাদের 3টা। এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। পলিমার এবং মনোমার এটার একটা ছক আছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা তোমাকে এটা আলাদা করে প্রোভাইড করব। যেমন নাইলন তৈরিতে আমি যদি তোমাকে বলি যে কোন মনোমারটা ইউজ হয়, নাইলন তো পলিমার, কোন মনোমারটা ইউজ হয় তুমি পারতেছো কিনা, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে পলিমারের ব্যবহার আর প্রভাবক। যেমন আমরা টিভি ইউজ করি, টিভিতে আমরা একটা পলিমার ইউজ করি, তুমি পারো কিনা দেখো তো। উত্তর হচ্ছে পলিস্টারিন। তো এই পলিস্টারিন তৈরিতে কি প্রভাবক লাগে, তাপমাত্রা কত, এটা আমাদের বললাম লাগবে। এবং এইখানে একটা বিশেষ প্রভাবক আছে TiO2, পলিথিনে ব্যবহার করি, সেটাও লাগবে। সো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা তোমাকে, এটা এর জন্য আমি তোমাকে বলি যে আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই। কেন গুরুত্বপূর্ণ জানো, এই যে টোটাল পলিমারের ব্যবহার, আমাদের পলিমারের অলরেডি ক্লাস দেওয়া আছে, ক্লাস মুখস্থ করাতে সর্বোচ্চ তোমার 5 থেকে 7 মিনিট লাগবে ক্লাসে, এবং আর জীবনও তুমি ভুল করবা না। এর জন্য ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পলিমার বুঝে ফেললাম। আমরা এখন 1 নাম্বার টপিক থেকে আসি, ঠিক আছে? 1 নাম্বার টপিক থেকে আসি। 1 নাম্বার টপিক হইতেছে নিচের কোনটা জৈব যৌগ, কোনটা জৈব যৌগ নয়, কোনটা হাইড্রোজেনবিহীন জৈব যৌগের উদাহরণ। প্রচুর পরিমাণে আসে। তারপরে নিচের যোগের জৈব যোগের প্রথম দিকে একটা ভূমিকা লেখা আছে না, যে বার্জেলিয়াস প্রাণশক্তির মতবাদকে উদাহরণ বা প্রাণশক্তি মতবাদকে কে মানে রিজেক্ট করছে, তারপরে আমাদের ল্যাবরেটরিতে প্রথম উৎপাদিত জৈব যৌগ কোনটা, সেটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কত তাপমাত্রা তৈরি হয়েছে, এটসেট্রা এটসেট্রা। এইটা হচ্ছে নর্মাল টপিক। 2 নাম্বারটা হচ্ছে কি জৈব যৌগের শ্রেণী বিভাগ। একটা ছক ফ্লো চার্টের মতো আছে না, একটা ফ্লো চার্টের মতো আছে না, এরকম 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 এরকম, আর আবার ফ্লো চার্টের মতো। নিচের কোনটা হেটারোসাইক্লিক অ্যালিসাইক্লিক যৌগ, এই টাইপের প্রশ্ন আসে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নামকরণ কখনোই পরীক্ষায় আসে নাই, মেডিকেলে আসবেও না, এটা কোচিং পরীক্ষায় দিবে। যতটুকু বেসিক বেসিক নর্মাল বেসিক দিয়ে তুমি যতটুকু উত্তর করতে পারবা ততটুকু পড়লেই তোমার লাগবে যেই পার্টটা সেটা হয়ে যাবে। জৈব যৌগের সমানুতা হইতেছে সুপার স্টার ইম্পর্টেন্ট। এইখানে আর কিচ্ছু না ভাই, হাজারি স্যারের বইয়ের যতটুকু প্যারা আছে ততটুকুই টানা মুখস্থ করে ফেলতে হবে। কোনটা স্ট্রাকচারাল সমাণু, কোনটা মেটাবারিজম থেকে, কোন 2টা উদাহরণ দিয়ে বলবে নিচের কোন 2টার মধ্যে মেটাবারিজম সম্ভব, কোনটা 2টার মধ্যে টটোমারিজম সম্ভব, নিচের কোন যুগে টটোমারিজম সম্ভব, নিচের কোন যুগে অবস্থান সমানুতা পরিলক্ষিত হয়, তারপর তোমার আলোক সমানুতা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং দেখো সমানুতা সংশ্লিষ্ট সংজ্ঞা থেকেও প্রশ্ন আসবে।
যেমন তোমাকে প্রশ্ন করবে নিচে রেসিমিক মিশ্রণ কোনটি, ঠিক আছে, এরকম করে। সো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং সিস্ট্রাস সমাণুর বৈশিষ্ট্য পার্থক্যের যে ছক আর উদাহরণ, মানে এই দুইটা টপিক থেকে 100% একটাবার প্রশ্ন আসেই, ঠিক আছে। এরপরে আসো, সেটা হচ্ছে আমাদের আলকাত্রার আংশিক পাতনের ছক, একটু আগে যেটা বললাম, ভেরি মাচ ইম্পর্টেন্ট। বেঞ্জিনের প্রস্তুতি বলছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কে অ্যারোমেটিক যৌগ যৌগ নয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এন এর মান নির্ণয়, সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। যেমন এইখানে একটা যৌগ দেখো, এটা কি, এটা হচ্ছে একটা ফিউরান যৌগ, তাই না, এই ফিউরান যৌগ। তো এই ফিউরান যৌগে আমি যদি বলি যে এখানে এন এর মান কত, কিংবা আমি যদি বলি সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত, এইটা একদম দেখার সাথে সাথে আমাদের পারতে হবে। কি বলছি, এইটা একদম আমাদের দেখার সাথে সাথে পারতে হবে, ভালো কথা। এরপর আসো 9 নম্বর টপিকে কি বলছে, ফ্রি রেডিকাল, কার্বানায়ন, কার্বোক্যাটায়ন, এক ক্রোমো আছে 2 প্রকার। স্টুডেন্ট ভুল করে, ক্রোমো আছে কয় প্রকার, 2 প্রকার, একটা স্থায়িত্বের ক্রোমো আর একটা সক্রিয়তার ক্রোমো। এরপর এদের বৈশিষ্ট্য, কে ইলেকট্রোফাইল, কে নিউক্লিওফাইল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারা কোন বিক্রিয়া দিবে, যেমন নিচের কোন যৌগটি সংযোজন বিক্রিয়া দেয়, দেখো এটা বললাম, লিখে রাখছি কি টপিক, এইটা বর্তমানে একটা হট টপিক। কেন হট টপিক বলো তো, কারণ এইটা কনসেপচুয়াল একটা প্রশ্ন, এটা তুমি মুখস্থ করে পারবা না, এটাকে তোমাকে বেসিক কনসেপ্ট লাগবে, এই জন্যই ক্লাসগুলো জরুরি। যেরকম আমি তোমাকে একটা জিনিস বলি, এই যে এখানে যে যৌগটা দেখতেছো না, এইখানে যে যৌগটা দেখতেছো, এই যৌগটা, এটা কি, একটা হইতেছে অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড এটা কি সংযোজন বিক্রিয়া দিবে, নাকি এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, নাকি এটা অপসারণ বিক্রিয়া দিবে, এটা কোন টাইপের বিক্রিয়া দিবে, এইটা পারতে হলে তোমাকে কনসেপ্ট লাগবে। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলছি এটা হচ্ছে কনসেপচুয়াল একটা প্রশ্ন। ওকে, এখন আসো, ক্রোমো হইলো, বৈশিষ্ট্য হইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, কোনটা কোন যৌগ, সবই হইলো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, লাস্টে সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ বিক্রিয়া, সব সব এভরিথিং লাগবে। জাস্ট এখানে আমি যেটুক দাগাই দিব, এখানে এভরিথিং বলতে বোঝানো হয়েছে দাগানো লাইন, ঠিক আছে। আসো এর পরের টপিক আসো। এর পরের টপিকটা হইতেছে আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ নীতি। আমার ক্লাস করলেই হয়ে যাবে, বুঝাই দিব। ওজোনোলাইসিস বিক্রিয়ার উৎপাদ দিয়ে দেওয়া থাকবে, বিক্রিয়ক বের করতে হবে, এটা একটা 3 স্টার প্রশ্ন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন একটা উদাহরণ আমি লিখছিলাম, মেবি কই গেল উদাহরণটা, এই যে তুমি এই উদাহরণটা খেয়াল করো, এ একটা যৌগ, বি একটা যৌগ, এটা কি করা হয়েছে, ওজোনোলাইসিস করা হয়েছে। তাহলে একটা কি পাইছি, একটা উৎপাদ পাইছি, ঠিক আছে। এই উৎপাদটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে উল্টা বিক্রিয়ার মাধ্যমে এই দুইটা বিক্রিয়ক নির্ণয় করতে হবে। এটা হচ্ছে সাধারণত এভাবেই প্রশ্ন আসে। এখন যদি প্রশ্নটা আরো সহজ করতে চাই, তাহলে বিক্রিয়ক দেওয়া থাকবে, উৎপাদ যাবে। সাধারণত বিপরীত বিক্রিয়া বা উল্টা বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে বিক্রিয়ক দুইটা বের করতে হয়। এটা হইতেছে ওজোনোলাইসিস থেকে প্রশ্ন আসার টপিক গেল। এরপরে দেখো তুমি, এরপরে বলছে কি, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কি বলছে 15 নম্বরটা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, কে দিবে কে দিবে না, ক্যানিজারো বিক্রিয়া, কে দিবে কে দিবে না, এবং শর্তাবলী, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা আমার পড়াইতে তোমাকে মুখস্থ করতে 2 মিনিট সময় লাগবে, তুমি আর জীবনে ভুলবা না, জীবনে ভুলবা না ভাই, যে কারা অ্যালডল দিবে দিবে না, দেখার সাথে সাথে তুমি বলতে পারবা। এই জন্যই আমি সবসময় বলি যে ভাই ক্লাসগুলা মিস দেওয়া যাবে না। আচ্ছা, 16 নম্বর হচ্ছে SN1 SN2 বিক্রিয়ার ক্রম, শর্তাবলী, সাইজেফ নীতি, বেঞ্জিনের বহু প্রতিস্থাপন, আমি এর আগেও বলছি। এরপরে 19 নাম্বার টপিকটা, এটা তোমার বললাম বেসিক, যেটা বলছিলাম যে আসবেই, প্রস্তুতি এবং শনাক্তকরণ, অ্যালকেন, অ্যালকিন, তারপরে তোমার হইতেছে অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, ইথার, অ্যাস্টার এবং অ্যাসিড, এদের প্রস্তুতি শনাক্তকরণ লাগবেই। এরপরে আছে হচ্ছে আমাদের বিশেষ কিছু নামীয় বিক্রিয়া, ঠিক আছে। বিশেষ নামীয় বিক্রিয়া সব লেখা আছে, এইটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এবারও আসছে, সামনেও আসবে। কোন বিক্রিয়ায় কি তৈরি হয়, কোন বিক্রিয়ার মাধ্যমে কি শনাক্ত করে, কিছু বিশেষ বিক্রিয়া আছে। যেমন উডস ফিটিক বিক্রিয়া এক জিনিস, উডস বিক্রিয়া এক জিনিস। তো উডস বিক্রিয়া কি তৈরি হয়, অ্যালকেন, বাট উডস ফিটিক বিক্রিয়া কি তৈরি হয়, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। সেম গোস টু ডিকার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, সোয়ার্স বিক্রিয়া, ডার্জেন বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রিট আছে, সে একটা ছক আছে, হ্যালোফ্রম বিক্রিয়া, লুকাস টেস্ট, উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ, সব কিছু এখানে সুন্দর করে আমি দিছি। আচ্ছা, এই পর্যন্ত আমাদের বিক্রিয়া গেল। এরপরে কি আছে 21 নাম্বার, এরপরে হচ্ছে আমাদের 21 যে নাম্বারে যে বিষয়টা, 21 নাম্বারটা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপ। এখানে দাগানো লাইন, আমি যেটুকু দাগাই দিব সেটুকু বললেই হবে। গ্লিসারিন এবং ফেনল প্রস্তুতি শনাক্তকরণ, এখান থেকে ম্যাটে বিগত বছর আইসে গেছে, তার মানে এটা আবারও আসবে। টিএনটি এবং নাইট্রোগ্লিসারিন, এটা তো ফার্স্টেই বলছিলাম যে এখান থেকে প্রশ্ন আসবেই ভাই, আসবেই, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ডেটল, প্যারাসিটামল, এখান থেকে জাস্ট দাগানো লাইনটা পড়লে হবে। পলিমার তো আমি বুঝাই দিছি। তাহলে তোমাকে আমি এতক্ষণ ধরে এই জৈব যৌগ অ্যানালাইসিস করার মেইন কথা হইতেছে,
কেউ যদি আমি যেভাবে বললাম সেভাবে আগামী ধরো 2 মাস বা 3 মাস টার্গেট নেয় যে না আমি এভাবে ধরে ধরে এই 1 নাম্বার টপিক থেকে 24 নাম্বার টপিক পর্যন্ত প্রতিদিন বা 2 দিন মিলায় একটা টপিক কভার করব, জাস্ট বই পড়বো আর কিচ্ছু না, এবং অ্যানালাইসিস করে পড়বো এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতেছে, এই টাইপের প্রশ্ন আমি পারতেছি কিনা, আমার সেই কনফিডেন্স হচ্ছে কিনা যে আমি এই টাইপের প্রশ্ন সামনে কালকে পরীক্ষায় পেলে পারবই 100% ইনশাল্লাহ। এইভাবেই করে যদি কেউ আগায়, তার বেসিক 0 থাকুক না কেন, সে প্রো লেভেলে যাইতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মাস। এই চ্যালেঞ্জটা আশা করি তুমি নিবা, ঠিক আছে? ওকে, এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অধ্যায় আসি, ঠিক আছে? ফার্স্ট অধ্যায় কি? ফার্স্ট অধ্যায় হইতেছে আমাদের পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নের প্রথম টপিকটা আসে বায়ুমণ্ডলের সংযুক্তি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কোনটা কত পার্সেন্ট থাকে, আর্গন কত পার্সেন্ট থাকে, এই টাইপের। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিস্তৃতির যে বৈশিষ্ট্য ছক, এইটা বললাম ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর প্রায় প্রশ্ন আসে। কীভাবে কী জিনিস? যেমন ধরো কোন স্তর কত কিলোমিটার থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তার বিস্তৃতিটা কত, এবং কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেরকম তোমার সাধারণ বিমান চলে এক জায়গা দিয়ে, জেট বিমান চলে আর এক জায়গা দিয়ে। আবার তোমার ধরো পৃথিবী থেকে পাঠানো রেডিও ওয়েভ কোন স্তরে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, এটা বলে মেডিকেলের প্রশ্ন। এটা কোথা থেকে আসছে? এই বিভিন্ন স্তরের বৈশিষ্ট্যের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে, এটা আমি তোমাকে মুখস্থ করাই দেবো ইনশাল্লাহ। এসটিপি, এসএটিপি এবং এনটিপির ভলিউম, প্রেশার, টেম্পারেচার টানা মুখস্থ। গ্যাস সূত্রসমূহ সবাই পারে। চাপ ও আয়তনের বিভিন্ন এককের পারস্পরিক রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি প্রশ্ন করি 1 বার সমান সমান কত টরিসিলি, 1 বার সমান কত টরিসিলি, এই প্রশ্নটা কে পারবে? মানে কি তুমি পারতেছো কিনা? এই যে এককের পারস্পরিক রূপান্তর বোথ চাপ এবং আয়তনের বেলায়, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস সমীকরণ এবং আর এর মান, এটা তো মানে মহা ইম্পর্টেন্ট, এটা বলে বোঝানো যাবে না যে কতটা ইম্পর্টেন্ট, তাই না? তো বলে বোঝানো যাবে না। এরপরে প্রশ্ন হইতেছে তোমার বিভিন্ন গ্যাসের আংশিক চাপ, এটা জাস্ট আমি দাগাই দিব, হাতে গোনা 5টা চাপ আছে, 5টা গ্যাস আছে, এই 5টা গ্যাস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, সেটা মুখস্থ রাখলেই হবে। আচ্ছা, এরপরে বলছে কি গ্যাসের আণবিক গতিতত্ত্ব, বেগ, দাগানো লাইন, আমার কিছু হাতে গোনা অল্প কিছু আরএমএস বেগ আমাদের মুখস্থ করতে হবে, আমি এটা তোমাকে দাগাই দিব। ওকে, এটা তোমার দাগাই দিলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আছে দেখো, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের যে পার্থক্যের ছক, এইটা বললাম অনেক ইম্পর্টেন্ট। যেমন বাস্তব গ্যাসের বেলায় সমীকরণ থেকে সরাসরি প্রশ্ন আসছে। বাস্তব গ্যাসের যে সমীকরণে এ আছে বি আছে, এই দুইটা আসলে কি নির্দেশ করতেছে এবং দুইটার একক কি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করে এবং আদর্শ গ্যাসের উদাহরণ কি, বাস্তব গ্যাসের উদাহরণ কি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তুমি এই টাইপের প্রশ্ন পারতেছো কিনা? 10 নম্বর, নির্দিষ্ট কিছু গ্যাসের ঘনীভবন তাপমাত্রা, সংকট তাপমাত্রা, সংকট চাপ, সুপার স্টার ইম্পর্টেন্ট, এবং এটা অনেক অনেক কনফিউজিং একটা পার্ট। এটা ক্লাস করা ছাড়া তুমি যতই মাথা ঘামাও তুমি বারবার পড়বা বারবার পড়বা। যেরকম যদি তোমাকে প্রশ্ন বলি যে হিলিয়াম, এই হিলিয়ামেরটা এটা সংকট তাপমাত্রা, সংকট তাপ ঘনীভবন তাপমাত্রা তোমার মুখস্থ আছে কিনা, পেঁচায় যায়। এরপরে প্রশ্ন আসো, সেটা হচ্ছে আমাদের পেষণ গুণাঙ্ক, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। পেষণ গুণাঙ্ক সুপার ইম্পর্টেন্ট। এখানে 3 টাইপের প্রশ্ন আসে, কখন জেড ইজ গেট লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1, 0, এবং উদাহরণ কি, এবং তরলীকরণের বেলায় কখন কোন গ্যাসকে কতটা সহজে তরল করা যায়। এই সূত্রটার অ্যাপ্লাই আসে হচ্ছে সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্র সময় প্রয়োগ, এখান থেকে দাগানো লাইন পড়লেই হবে। 13 নম্বর, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া, কি বিক্রিয়া হয়, কোন গ্যাস মাটিতে আসে, কত তাপমাত্রা তৈরি হয়, নাইট্রোজেন ফিক্সেশন। 14 নম্বর টপিকটা হইতেছে মাথা নষ্ট ইম্পর্টেন্ট, মাথা নষ্ট ইম্পর্টেন্ট ভাই। সেটা হচ্ছে ফ্লু গ্যাস, প্রাইমারি সেকেন্ডারি বায়ুদূষক, প্যান্স দূষক, সিঙ্ক এবং ফটোকেমিক্যাল স্মোকে কি থাকে কোনটি থাকে না, মাথা নষ্ট ইম্পর্টেন্ট, এইটা আসবেই, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেকটা দেখো যে তুমি পারো কিনা, নিচের কোনটা ফ্লু গ্যাস, নিচের কোনটা প্রাইমারি পদার্থ দূষক, নিচের কোনটা সেকেন্ডারি দূষক। তুমি যে আজকে মুখস্থ করলা, কালকে পরীক্ষা আসলে তুমি প্যান্সের উদাহরণ পারবা কিনা, দূষক সিঙ্ক কার বেলায় কোনটা, ফটোকেমিক্যাল স্মোক কার বেলায় কোনটা। আচ্ছা, এরপরে আসো নির্দিষ্ট কিছু গ্যাসের নিরাপদ সর্বোচ্চ মাত্রা, শিল্পের গ্যাসীয় বর্জ্য লিখে দিছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাস পরিমাণ, পার্সেন্টেজ এবং ক্ষতিকর দিকটা লাগবে। আর আমাদের লাগবে কি, আর আমাদের লাগবে হইতেছে সিএফসি। সিএফসি একটা 3 স্টার টপিক। উদাহরণ মানে নামকরণ যেটাকে বলে, তোমাকে বললাম যে সিএফসি 114, এইটা নিচের কোনটা সিএফসি 114, ঠিক আছে? মানে নাম থেকে সংকেত তুমি বের করতে পারতেছো কিনা। আর একটা হচ্ছে ব্যবহার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য, নেগেটিভ সব বৈশিষ্ট্য। এখন আমাদের আর কিছু টপিক আছে যেগুলি হাইলি ইম্পর্টেন্ট, বাট আমরা অনেক ক্ষেত্রে আমি জানি না কেন মানে একটু নেগলেক্ট করে বসি। যেমন অ্যাসিড বৃষ্টি,
দাগানো লাইন পড়লে হবে। এফজিডি প্ল্যান্ট ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তুমি তুমি যে কি প্রশ্ন করো আজকে যে এফজিডি প্ল্যান্ট এটা যে একটা টপিক, এখান থেকে কি পড়তে হবে এটা তুমি জানো কিনা। অ্যাসিড ক্ষার তত্ত্ব আর একটা মাথা নষ্ট করা ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিড ক্ষার তত্ত্বের অনেক সমস্যা আছে। যেরকম তোমাকে আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা নিচের কোন তত্ত্ব অনুযায়ী নিচের কোন তত্ত্বে ক্ষারের সংখ্যা বৃদ্ধি পাইছে, অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পাইছে, নিচের কোন তত্ত্বে পানিকে উভধর্মী পদার্থ বলা হয়েছে, এগুলি জায়গায় বললাম স্টুডেন্ট কট খায়। সো এই জায়গাগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট লাগবে, আমি লিখে দিছি একদম ক্লিয়ার কনসেপ্ট। 21 নাম্বার মিঠা পানির উৎস 2020 সালে সর্বপ্রথম এখান থেকে আসছে এবং এরপর থেকে আসতেইছে। সো ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড এবং এর হচ্ছে যে ক্ষরতা, পানির স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা, ডিও সিওডি বিওডি, এদের আদর্শ মান রেঞ্জ টানা মুখস্থ রাখতে হবে। ভারী ধাতুর প্রভাবে, এটা তো আগেই বলছি, সুপার ডুপার ইম্পর্টেন্ট, টানা মুখস্থ ইনশাল্লাহ আমি ক্লাসে করে দিব। কোন ধাতুর প্রভাবে ক্যান্সার হয়, কোন ধাতুর প্রভাবে লিভারকে সিরোসিস হয়, কোন ধাতুর প্রভাবে তোমার দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়, মৃত শিশু প্রসব হয়, সব পড়াই দেবো। শিশুর আইকিউ হ্রাস পায়। দ্রবণের প্রকার ভেদ আর জুসক পদার্থের বায়ুতে পানিতে দ্রবীত থাকার কৌশল, এটা আমি যতটুকু দাগাই দিব ততটুকু করলেই হবে। তাহলে আশা করি তোমার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তুমি কিভাবে পড়বা এইটা নিয়ে কোনো প্যারা নাই, বা এইটা নিয়ে কোনো প্রবলেম তোমার ইনশাআল্লাহ আর হবে না। এখন আমার আর একটা সমস্যা সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন, তাই না? খুবই চমৎকার একটা অধ্যায় পরিমাণগত রসায়ন। এইখানে তোমাকে দেখো আমি আগে একটা জায়গায় খুব বোল্ড করে দাগায় রাখছি, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এই অধ্যায় থেকে ম্যাথ বললাম আসবেই। ম্যাথ আসবেই মানে কি, প্রথমেই ডাইজেস্ট অথবা তোমার মেডিট্রিক্সের শেষের যে ম্যাথগুলা একদম ফার্স্টে করে ফেলাইতে হবে। একদম প্রথম কাজ যেই তোমার কাজ হবে সেই কাজটা হইতেছে এই অধ্যায়ের মেডিট্রিক্স অথবা ডাইজেস্টের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে ফেলা। এরপরে আসলে কিছু প্রবলেমেটিক টপিক আছে। প্রবলেমেটিক টপিক কি, পারমাণবিক শোষণ বর্ণালী, ইউভি স্পেকট্রোস্কোপি, এইচপিএলসি, জিসি, এইখানে বেশ কিছু টপিক আছে যেখানে স্টুডেন্টের মানে ঝামেলা হয়। এখন আমরা একটা জিনিস একটু তোমাকে দেখাই, সেটা হচ্ছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক 1 নম্বর টপিক তো তুমি বুঝে গেছো, তাই না? এই অধ্যায়ের 1 নম্বর টপিক তো তুমি মোটামুটি বুঝে গেছো, বুঝছো না? বুঝছো। 2 নম্বর টপিক রাসায়নিক গণনা, একদম বেসিক কনসেপ্ট। যেরকম 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু বা পরমাণু থাকে, এটা কি একদম ক্লাস 9-10-এ পড়ছো না? অনেক হয়তো এখন বই একটু ভুলে যাইতেছো, এটা সমস্যা নাই, বাট এই বেসিক ম্যাথটা তোমার বললাম লাগবে। মেডিকেল এই টাইপের ম্যাথ খুব আসে, খুব দেয়। এরপরে আসে ঘনমাত্রা, মানে এইখান থেকে প্রশ্ন কি আসবেই। কেন আসবেই বললাম, কারণ ঘনমাত্রা থেকে 3 টাইপের প্রশ্ন। 1 নাম্বার নিচে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, এদের সংজ্ঞাত থেকে প্রশ্ন হয়, মানে কি ডেফিনেশন থেকে প্রশ্ন হয়। সংজ্ঞাত ইংলিশ তো ডেফিনেশন জানোই, তো এই ডেফিনেশন থেকে প্রশ্ন হয়। 2 নাম্বার হচ্ছে নিচের কোনটা সেমিমোলার, ডেসিমোলার, মিলিমোলার দ্রবণ। আর লাস্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোলারিটি থেকে পিপিএম, পিপিবি এবং পার্সেন্টেজ, যেটাকে বলা হয় শতকরা, এর পারস্পরিক রূপান্তর। এইখান থেকে একটা ম্যাথ তোমাকে দিবে, ঠিক আছে? দিবে। আচ্ছা, এরপরে আমার যে বিষয়টা আসে সেটা খুব সহজ ভাই, যে ঘনমাত্রার লঘুকরণের ম্যাথ আমরা জানি, যে ম্যাথটা হচ্ছে আমরা বলি S1V1 = S2V2। আর একটা হচ্ছে অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া আর নির্দেশক। এইটা বললাম একটা 3 স্টার টপিক ভাই, 3 স্টার টপিক। বিভিন্ন প্রশমন বিক্রিয়ার পিএইচ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর নির্দেশকের বর্ণ পরিবর্তন, যেরকম আমি যদি তোমাকে বলি যে ফেনলফথ্যালিন, কি বললাম, ফেনলফথ্যালিন। এখন এই ফেনলফথ্যালিন অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয় আর ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়, এটা বললাম তোমার মুখস্থ রাখতে হবে। এবং ফেনলফথ্যালিনের বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর কত, এটা আরও গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট পরে ভুল করে। আমি তোমাকে এমন একটা ট্রিক্স দিব যে তুমি না মুখস্থ করে ইনশাল্লাহ এটা মুখস্থ করে ফেলাইতে পারবা। আচ্ছা আসো, এরপরে আমরা আসি কোথায়, এরপরে হইতেছে আমরা ঢুকি জারণ বিজারণ অধ্যায়ের, জারণ বিজারণ টপিকটার মধ্যে। দেখো মানে অ্যানালাইসিস আসলে কি জিনিস, 1 নাম্বার টপিক, 2 নাম্বার টপিক, 3 নাম্বার টপিক, 4 নাম্বার টপিক, 5 নাম্বার টপিক, 6 নাম্বার টপিক। এই 6 টপিকের বাইরে জারণ বিজারণে আর কোনো কিছু নাই। এবং এই 6টা পারলে তোমার আর কিছু, মানে তুমি 100% জারণ বিজারণ কমপ্লিট। এবং লিখে দিছে এই টপিক থেকে প্রশ্ন আসতে বাধ্য এই টপিক থেকে। তাহলে কি আসবে, ফার্স্ট টাইপের প্রশ্ন আসবে, নিচের কোনটা গ্যাসীয় তরল বা কঠিন বা জারক কিংবা বিজারক। বুঝতে পারছো, নিচের কোনটি গ্যাসীয় জারক বা নিচের কোনটি তরল জারক বা নিচের কোনটি কঠিন জারক বা নিচের কোনটি গ্যাসীয় বিজারক, তরল বিজারক, কঠিন বিজারক বা বিজারক নয়, এই টাইপের প্রশ্ন। তাহলে ফার্স্ট 2টা টপিক গেল। 3 নাম্বার টপিক হচ্ছে একটা বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়া জারণ বা বিজারণ হয়েছে কার, মানে এই বিক্রিয়ায় কে জারক আর কে বিজারক।
কে ইলেকট্রন ত্যাগ করছে, কে ইলেকট্রন গ্রহণ করছে। 4 নম্বর টপিক জারণ সংখ্যা নির্ণয়, একটা জটিল যৌগ দিয়ে বলবো তার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। 5 নম্বর টপিক জারক ও বিজারকের ছক থেকে প্রশ্ন হবে। দেখবা হাজারি স্যার একটা ছক আছে না, যে জারকে একটা ছক এত, যেরকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে বা ক্ষারীয় মাধ্যমে এত কয়টা ইলেকট্রন গ্রহণ করে এত প্লাস আয়ন থেকে এত প্লাস আয়নে পরিণত হয়, আছে না আছে না? ওই ছক থেকে প্রশ্ন করবে যে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, কে কয়টা ত্যাগ করবে। 6 নম্বর প্রশ্ন, কিছু বিশেষ বিক্রিয়া আছে, শতজারণ বিজারণ বিক্রিয়া, যেমন অসামঞ্জস্য বিক্রিয়া, সামঞ্জস্য বিক্রিয়া, বিরঞ্জন বিক্রিয়া। প্রশ্ন হবে নিচের কোনটা শতজারণ বিজারণ বিক্রিয়া, নিচের কোনটা অসামঞ্জস্য বিক্রিয়া, নিচের কোনটা বিরঞ্জন বিক্রিয়া, এই টাইপের প্রশ্ন হবে। লাস্টে কি আছে? লাস্টে আছে 7 নম্বরে ট্রাইটেশন, দাগানো লাইন, আয়োডোমিতি আয়োডোমিতি দাগানো লাইন, বেয়ার ল্যাম্বার্ট সূত্র, পারমাণবিক শোষণ বর্ণালী, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এসপিজিসি। এটা আমি একদম মুখস্থ তোমাদের করাই দিব, এটা নিয়ে কোনো টেনশন রাখো না। এটা দাগানো লাইন আমি দাগাই দিব, মুখস্থ করাই দিব, গেল। এখন আসো, সেটা হচ্ছে আমাদের মানে কি বলবো তোমার ইসের তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন একটা ছোট একটা অধ্যায়, কিন্তু যদি বলি না ছোট মরিচের ঝাল বেশি, ঠিক একইভাবে তড়িৎ রসায়নের মধ্যে অনেক কনফিউশন তৈরিকারী বা কনফিউজিং পার্ট আছে। আচ্ছা আসো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ফার্স্টে কি বলছি? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী বৈশিষ্ট্য উদাহরণ। নিচের কোনটি অপরিবাহী, নিচের কোনটি পরিবাহী, অর্ধপরিবাহী কি কি, ঠিক আছে? নিচের কোনটা ইলেকট্রনীয়, ইলেকট্রোলাইটিক পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার ছক, এটা মেইনলি আসে হইতেছে একক এবং সমীকরণ থেকে মেডিকেলে আইসে গেছে, অর্থাৎ সূত্র থেকে। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অথবা তড়িৎ অবিশ্লেষ্যের উদাহরণ? একটা ছক আছে না, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফ্যারাডের সূত্র খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত ছোটখাটো কিছু ম্যাথ আসে এবং জেডের কিছু মান আসে, ঠিক আছে? সূত্র থেকে কেমন ম্যাথ আসে? যেরকম আমি তোমাকে বলি যে অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে? এই অ্যালুমিনিয়াম 3+ থেকে 3+এ আমি যদি ধরো মানে এটাকে যদি আমি এএলএ পরিপূর্ণরূপে এএলএ পরিণত করতে চাই, তাহলে আমাকে কত মোল ইলেকট্রন লাগবে, বা এটাকে যদি আমি বলি কত মোল ফ্যারাড লাগবে, ঠিক আছে? কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে, বা কত ফ্যারাড চার্জ লাগবে, বা কত মোল ইলেকট্রন লাগবে, এভাবে প্রশ্ন হবে। অথবা আমি তোমাকে প্রশ্ন করলাম যে আমি যদি 3 মোল অ্যালুমিনিয়াম বিদ্যুৎ এখানে দেই অ্যালুমিনিয়াম 3+, তাহলে কত গ্রাম অ্যালুমিনিয়াম পাবো? বুঝতে পারছো 27 গ্রাম। তাহলে বুঝতে পারতেছো 2 মোল দিলে কি হইতো? 2/3 পাইতাম। যদি 1 মোল দিতাম কি পাইতো? 1/3 পাইতাম। এইভাবে হইতেছে এই টপিক ফ্যারাডের সূত্র থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এইভাবে প্রশ্নটা আসে। সো আশা করি তুমি প্রশ্ন টাইপটা বুঝতে পারতেছো। এরপরে আসে হইতেছে আমাদের যে কোন আয়ন আগে চার্জ মুক্ত হবে। ভাই মাথা নষ্ট, ইম্পর্টেন্ট। কয়টা স্টার দিছি? 1 2 3 4 5 6 আয়ন দিয়ে বলবে নিচের কোনটা আগে চার্জ মুক্ত হবে, বোথ ক্যাটায়নের বেলায় এবং অ্যানায়নের বেলায়। ধাতুর সক্রিয়তা সিরিজ মাথা নষ্ট, ইম্পর্টেন্ট। ভিবিআই বলছি প্রতিবার প্রশ্ন আসে। সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে কোনটা পানি থেকে, কোনটা হাইড্রোজেন থেকে, কোনটা অ্যাসিড থেকে, কোনটা গরম পানি থেকে, কোনটা বাষ্প থেকে হাইড্রোজেনকে সরায় নিয়ে আসতে পারে, পৃথক করতে পারে, ঠিক আছে? এটা বললাম ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধু মুখস্থ রাখলেই হবে না, কোনটা থেকে কোন যে মানে সাব টাইপস যেগুলি আছে সেটাও মুখস্থ রাখতে হবে। শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার মাথা নষ্ট, ইম্পর্টেন্ট। আসলে এইটা 8 নাম্বার টপিক আর 10 নাম্বার টপিক প্রায় সেম। প্রশ্নটা কিভাবে হয়? আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইডের যে অ্যাকুয়াস সলিউশন নিলাম, এইটার মধ্যে আমি তড়িৎ বিশ্লেষণ করলাম, তাহলে আমি অ্যানোডে কি পাবো, আবার ক্যাথোডে কি পাবো। আবার আরেকটা প্রশ্ন ঠিক উল্টা করা হয়, সোডিয়াম ক্লোরাইড, এটার একটা লিকুইড দ্রবণ নিলাম, মানে কি বিগলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম, এইটার মধ্যে আমি বিদ্যুৎ দিলাম, মানে কি তড়িৎ বিশ্লেষণ করলাম, তাইলে এটা অ্যানোডে আমি কি পাবো, আর তখন আমি এটা ক্যাথোডে কি পাবো। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এরপরে একটা প্রশ্ন যেটা সবসময় আসে, সেটা হচ্ছে এই যে আমাদের যত প্রকার কোষ আছে, কোষ থেকে 3 প্রকার প্রশ্ন হয়। 1 নাম্বার, অ্যানোডকে কোন কোষের অ্যানোডকে, কোন কোষের ক্যাথোডকে, যেমন ড্রাই সেলের অ্যানোডকে ক্যাথোডকে। আবার ঠিক তুমি যখন অ্যানোড ক্যাথোড বুঝে যাবা, তখন আবার প্যাচ লাগবে জারিত হয় কোনটা, বিজারিত হয় কোনটা। কারণ অনেক কোষে জারিত হইতেছে একটা পদার্থ, বাট সেটা অ্যানোড হিসেবে কাজ করতেছে না, এই কথাটা, বা ক্যাথোড হিসেবে কাজ করতেছে না, এরকম কিছু বিষয় আছে। অর্থাৎ কার জারণ ঘটে, কার বিজারণ ঘটে। আর হইতেছে লাস্টে কোষ বিভব, কোন কোষের কত ভোল্টেজ আছে, ঠিক আছে? মানে ই কোষের ইএমএফ যেটা বলতে, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আমরা বুঝাই। এই 3 টাইপের কোশ্চেন হচ্ছে এই কোষগুলো থেকে হয়। তাহলে এইটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন সবসময় আসবেই। তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো যে এই যে ড্যানিয়াল কোষ লিখছি, ভোল্টাইক কোষ লিখছি, শুষ্ক কোষ লিখছি, গ্যালভানিক কোষ লিখছি, হাইড্রোজেন ফুয়েল সেল, লেড স্টোরেজ, অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, তুমি এই টপিকগুলো পারতেছো কিনা। এখন আসো আমাদের লাস্টের যেই টপিকটা অধ্যায়টা আছে, এই অধ্যায়টা অর্থনৈতিক রসায়ন। এই অধ্যায়টা আসলে আমাদের মানে একাডেমিক লাইফে আমরা খুবই কম পড়ি,
এবং অনেকে স্কিপও করে একদম ফুল অধ্যায়, জাস্ট বোর্ডের এমসিকিউগুলো সলভ করে যায় যাতে এমসিকিউ পারে। সো এই অধ্যায় নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আমি কি বলছি ফার্স্টে, এই অধ্যায় নিয়ে প্যারা খাওয়ার কিছুই হয় নাই। এই অধ্যায় নিয়ে প্যানিকড হয়েও না। এই অধ্যায় নিয়ে কী হয়েও না, প্যানিকড হয়েও না। 6টা টপিক থেকে প্রশ্ন আসে ভাই। 1 নম্বর টপিক, বিভিন্ন গ্যাস ক্ষেত্রে মিথেনের পরিমাণ। বিভিন্ন প্রকার কয়লার ব্যবহার এবং ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বিদ্যুৎ উৎপাদনে কোন কয়লা, এটা কি বিটুমিনাস কয়লা না এই কয়লা না স্পিড কয়লা, কোন কয়লা, এবং প্রত্যেকটা কয়লার কিছু বিটিইউ মান আছে, এটা মুখস্থ রাখতে হবে। 3 নম্বর টপিকটা দেখো 3 স্টার লেখছি এবং খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার গ্যাসের সংকেত ব্যবহার, সংশ্লেষ গ্যাসের সংকেত ব্যবহার, প্রডিউসার গ্যাসের সংকেত ব্যবহার, কোল গ্যাসের সংকেত ব্যবহার। 4 নম্বর, ইউরিয়া কাজ সিরামিক পাল পেপার এবং সিমেন্ট চামড়া ট্যানিং এর মূলনীতি, মানে ইউজ, যেটা উৎপাদন যেটাকে বলে। এখান থেকে আর কিচ্ছু লাগবে না ভাই। তুমি অনেক প্যারা খাও যে সব পড়া লাগবে কিনা, বা কোচিংয়ের ভাইরাও মেলা কিছু দাগায় দেয়। এখান থেকে জাস্ট আমি যা দাগায় দিব, আমি ক্লাসে যা দাগায় দিব সেটা এনাফ। 5 নাম্বার, দূষক, ইটিপি, রিসাইক্লিং, এখান থেকেও আমি যা দাগাই দিব সেটুক। ন্যানোকণা, ন্যানোকণা আসলে ফার্স্টে লেখছি কি ক্লিয়ার কনসেপ্ট লাগবে, এটা ক্লিয়ার কনসেপ্ট ছাড়া হবে না, এবং দাগানো লাইন লাগবে, এক্সট্রা ইনফো লাগবে, যেটা আমাদের ক্লাস ছাড়া ইম্পসিবল জিনিস। ন্যানোকণা পড়ে যাবা, পরীক্ষা আসবে দেখবা পারবা না। দ্যাটস অল অ্যাবাউট কেমিস্ট্রি সেকেন্ড পেপার। কেমিস্ট্রি সেকেন্ড পেপার আমি যেমনি বললাম এইভাবে কেউ যদি অ্যানালাইসিস করে করে জাস্ট এই টপিকগুলোও পড়ে ভাই, এই টপিকগুলোও পড়ে, এই টপিকগুলো পড়ে, আর সে শুধু যদি অনুশীলনী সলভ করে, তাও সে 25-এ 20+ পাবে, 20+। খালি এই টপিকগুলো যদি পড়ে আর অনুশীলনী সলভ করে, ইনশাল্লাহ সামনে ফিজিক্স নিয়ে দেখা হবে। ততক্ষণ বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।